কথায় আছে প্রথম প্রেম ভুল মানুষটির সাথেই হয়। মানুষটি ভুল হোক কিংবা সঠিক হোক, গল্পটা বিচ্ছেদের কিংবা পূর্ণতার, আমরা শুধু চাইবো সেই মানুষটা যেন সবসময় ভালো থাকে। এরকম একটি গল্প নিয়েই আজকের এই মুভিটি। তাই আর দেরি না করে চলুন চলে যাই মূল স্টোরিতে। তবে তার আগে আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে আছি আমি তামিম। মুভির শুরুতেই এই গল্পের প্রধান চরিত্র জুকে দেখানো হয়, যে একটি স্কুলের স্পোর্টস টিচার। সে মাঠে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সবসময় কল্পনায় ডুবে থাকতো। সে প্রায় সবসময় এমনটা করত, তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে হাসি মজা তামাশা করত। এজন্যে সে তাদেরকে পানিশমেন্ট দেয়। এরপর সে তার ডেস্ক এর উপর একটি চিঠি দেখতে পায়। চিঠিটি ইয়ং নামে একটি মেয়ে তাকে পাঠিয়েছিল, যেটা দেখে জু বলে, আমি কখনোই ভাবিনি এই মেয়েটি আমার স্মৃতির প্রত্যেকটা পাতায় ছড়িয়ে থাকবে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জু এর স্কুল লাইফের স্টোরি দেখানো হয়। সে ছিল খুবই দুষ্টু এবং বদমাশ টাইপের একটি ছেলে, যে প্রায় সবসময় তার ক্লাসমেটদের সাথে মারামারি করত। তেমনি এক মারামারির সময় সে প্রথমবারের মতো ইয়ংকে দেখে, আর প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে যায়। সবাই তাকে মারতে থাকে, কিন্তু সে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। এরপর তাকে পানিশমেন্টের জন্য স্কুলের অফিস রুমে ডাকা হয়, যেখানে ইয়ং আসে। ইয়ং এই স্কুলের নতুন ভর্তি হয়েছে। জু ইয়ং এর সাথে কথা বলার চেষ্টা করে, তাই সে সুযোগ বুঝে ইয়ং এর কাছে আসে এবং বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে আসবে, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তখন ইয়ং লক্ষ্য করে দেখে জু এর প্যান্ট ছিঁড়ে গিয়েছে। এইদিকে ইয়ং বলে, আগে নিজের দরজা বন্ধ করো। জু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। যেহেতু ইয়ং ছিল খুবই সুন্দরী, তাই স্কুলের বাকি ছেলেরাও তার পিছনে লেগে থাকতো। স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক তার ট্রফি দেখিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এ শুনে ইয়ং রেগে যায়, জুকে বলে, চলো এখান থেকে। এ শুনে জু খুবই খুশি হয় এবং ইয়ং এর সাথে চলে আসে। তারা স্কুলের দেয়াল টপকিয়ে গিয়ে বাইরে চলে আসে। জু ভাবে তারা হয়তো ডেট করতে এসেছে, তবে ইয়ং বলে তার এই নতুন স্কুলের পরিবেশ একদমই ভালো লাগে না, এজন্যই স্কুল থেকে পালিয়ে আসা। জু ইয়ংকে ইমপ্রেস করার জন্য তাকে বলে, আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল, আমি একজন সুইমিং চ্যাম্পিয়ন, আমাকে সবাই পছন্দ করে। কিন্তু ইয়ং তার চাপাবাজি বুঝতে পেরে তার খাবারে অনেকগুলো ঝাল মিশিয়ে দেয়। এদিকে জু শার্কের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। মারামারি শেষে জু রেস্টুরেন্টে আসে। ইয়ং বলে, যারা মারপিট করে তাদেরকে আমি মোটেও পছন্দ করি না। জু বলে, তুমি শার্ককে মিথ্যা কথা বলবে যে আমরা ডেট করছি। এটা শুনলে সে আর ঝগড়া করতে আসবে না। তখন শার্ক জুকে বুলি করতে থাকে। তখন ইয়ং বলে, আমি আর জু ডেট করছি। এ শুনে শার্ক চলে যায়। পরদিন শার্ক আবারও জুকে বিরক্ত করতে থাকে। তখন জু বলে, আমি আর ফাইট করতে চাই না। শার্ক তাকে সুইমিং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ জানায়, বলে যদি আমি জিতে যাই তাহলে ইয়ং তার পিঠে একটি পোস্টার লাগাবে আর তাতে লেখা থাকবে, শার্ক আমার বয়ফ্রেন্ড। জু কিছু বুঝার আগেই ইয়ং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেয় এবং জুকে কম্পিটিশনে জেতার জন্য প্রস্তুতি নিতে বলে। জু পুরো দমে প্র্যাকটিস করতে থাকে। এরপর প্রতিদিনের মতো তারা স্কুল ফাঁকি দিয়ে চলে আসে, কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা সেখানে বসেই কথা বলে। ইয়ং বলে তার ড্রয়িং করতে অনেক ভালো লাগে, তাই সে ভবিষ্যতে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় এবং জুকে বলে, আমি তোমার সুইমিং এর প্রতি অনেক ইন্টারেস্ট দেখছি, তুমি কি সুইমার হতে চাও? জু বলে, আমি শুধু শার্ককে হারাতে চাই। তখন টিচার তাদের দেখতে পেয়ে তাড়া করে। যেহেতু তারা স্কুল পালিয়ে আড্ডা দিচ্ছিল, তাই তারা বৃষ্টির মধ্যেই দৌড়ে পালাতে থাকে। তারা দুজন সম্পূর্ণ ভিজে গিয়েছিল। জু ইয়ংকে তার বাসায় নিয়ে আসে তার কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। সেখানে ইয়ং বেশ কিছু অ্যাডাল্ট মুভি এর সিডি দেখতে পায়। জু বলে, এগুলো আমার নয়, এগুলো আমার বন্ধুর। ইয়ং বলে, তোমরা কখন থেকে এসব দেখা শুরু করো? জু বলে, রাত 11টার পর থেকেই দেখা শুরু করি। আসলে ইয়ং জিজ্ঞাসা করেছিল ছেলেরা কত বছর বয়স থেকে এসব দেখা শুরু করে, কিন্তু জু তার কথা বুঝতে না পেরে উল্টো তার রহস্যই উন্মোচন করে দেয়। এদিকে ইয়ং তাকে নিয়ে খুব মজা নেয়। জু ইয়ংকে তার বাসায় পৌঁছে দেয়। পরদিন সুইমিং কম্পিটিশন হচ্ছিল। জু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেও
শার্ক জিতে যায়। তখন ইয়ং এসে জুকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয়। শর্ত অনুযায়ী ইয়ং তার পিঠে পোস্টার লাগিয়েছিল, সেখানে লেখা ছিল আই লাভ শার্ক। এরপর তারা বিচে ঘুরতে আসে, সেখানে ইয়ং জু এর একটি সুন্দর ছবি আঁকে। তারা খুব ভালো একটা সময় কাটায়। ইয়ং বলে খুব ভালো হতো যদি সময় এখানেই থেমে যেত। তখন হঠাৎ সে তার বাবার গাড়ি দেখতে পেয়ে ভয়ে জুকে জড়িয়ে ধরে। জু ভাবে তাদের লাভ স্টোরিটা হয়তো এখান থেকেই শুরু হবে। কিন্তু পরদিন ইয়ং স্কুলে না আসায় জু ইয়ং এর বাড়িতে আসে, দেখে ইয়ং এর বাবা তাদের বাড়ি ভাঙচুর করছে। আসলে ইয়ং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছে। ইয়ং জুকে দেখে ফিরে যেতে বলে। রাতের বেলা ইয়ং জুকে ফোন করে বলে, আমি জানতাম না যে আমার বাবা আমাদেরকে এত জলদি খুঁজে পাবে। ছোটবেলা থেকেই দেখে এসেছি সে ড্রিঙ্কস করে মাকে প্রচুর মারধর করত, এজন্যই আমরা তার কাছ থেকে দূরে থাকি। আর তোমার মতো কারোর সাথে বন্ধুত্ব করতে পেরে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি। ধন্যবাদ তোমাকে এ সব কিছুর জন্য, চলে যাচ্ছি আমি। এই বলে সে ফোন কেটে দেয়। এই রাতে প্রচন্ড বৃষ্টির ভিতরে জু তাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। এরপর কয়েক বছর কেটে যায়। জু একটি সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে কাজ করে। জু এর পড়ালেখায় তেমন কোনো আগ্রহ না থাকায় সে কলেজে অ্যাপ্লাই করেনি। তার এক স্কুল ফ্রেন্ড তাকে বলে তাদের উচিত কলেজে অ্যাপ্লাই করা। এ বলে সে জুকে একটি কলেজের ছবি দেখায়, বলে তাদের এখানেই ভর্তি হতে হবে। এই কলেজের মেয়েরা সবচেয়ে সুন্দরী। এই কলেজের ছবিগুলোর মধ্যে হঠাৎ জু ইয়ংকে দেখতে পারে, অর্থাৎ ইয়ং বর্তমানে এই কলেজের স্টুডেন্ট। এটা দেখে জু অনেক এক্সাইটেড হয়ে পড়ে। জু ঠিক করে সে প্রচুর লেখাপড়া করে ওই কলেজেই ভর্তি হবে। জু সবকিছু বাদ দিয়ে শুধু পড়ালেখা শুরু করে দেয়। এর সাথে সে সুইমিং প্র্যাকটিসও চালিয়ে যায়। অবশেষে জু এবং তার বন্ধুর ওই কলেজে এডমিশন হয়ে যায়। এরপর জু তার কলেজের কিছু বন্ধুর কাছ থেকে জানতে পারে ইয়ং হোস্টেলে থেকে লেখাপড়া করে। এর কয়েকদিন পর জু ইয়ংকে রাস্তায় দেখে। ইয়ং তাকে থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কিন্তু এটা জুয়ের কল্পনা ছিল, বরং ইয়ং তো জুকে লক্ষ্যই করেনি। জু তার কাছে গেলে ইয়ং তাকে চিনতে পারে। ইয়ং জুকে দেখে বেশ খুশি হয়। বর্তমানে ইয়ং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। সে জুকে বলে, তুমি এই কলেজে কিভাবে ভর্তি হলে? জু মনে মনে বলে, আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। এরপর ইয়ং এর সাথে আরো বেশি টাইম স্পেন্ড করার জন্য জু ইয়ং এর চিয়ার লিডিং টিমে জয়েন করে, যেখানে সমস্ত মেয়ের মধ্যে জু একাই একজন ছেলে। জু এর এসব পাগলামি দেখে ইয়ং তাকে বলে, আমার বয়ফ্রেন্ড আছে। এ শুনে বেচারা জু এর মাথায় আকাশ ভেঙে পড়ে। জু খোঁজ নিয়ে জানতে পারে ইয়ং এর বয়ফ্রেন্ডের নাম হাও, যে এই স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন। এরপর ইয়ং জুকে বলে, তোমার উচিত লেখাপড়া এবং সুইমিং এর দিকে ফোকাস করা। তখন একটি ছেলে একটি মেয়েকে তাড়া করছিল। জু এবং ইয়ং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। পরদিন জু এর বন্ধুরা অ্যাডাল্ট ফিল্মের ডিভিডি আনে। জুকে বলে, রাস্তায় ইয়ং এর সাথে দেখা হয়েছিল, পার্সেলটার উপর তার অটোগ্রাফ নিয়ে এসেছি। এই নিয়ে তারা খুব হাসাহাসি করে। ঠিক তখনই পুলিশ এসে জুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেখা যায় পুলিশ ইয়ংকেও অ্যারেস্ট করেছে। জু ইয়ংকে বলে অ্যাডাল্ট ফিল্ম কেনার জন্য তা আসলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর এটা শোনার পর ইয়ং প্রচন্ড রেগে যায় এবং জুকে মারতে শুরু করে। তাই তাদের দুজনকে একটা সেলে বন্দি করে রাখা হয়। তবে এখন জু ইয়ংকে বলে তাদের আসলে এই মেয়েটিকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি আসলে একটি ছেলের মানিব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর উল্টো তারা মেয়েটিকেই বাঁচিয়ে দিয়েছে। আর এটা শোনার পর তারা দুজনেই সেখানে হাসতে থাকে। এরপর জু ইয়ং এর কাছে তার আর হাও এর প্রেম সম্পর্কে জানতে চায়। ইয়ং তাকে বলে এই কলেজে এডমিশনের দিন সে প্রচন্ড নার্ভাস ছিল, আর তখনই হাও এর সাথে তার ধাক্কা লেগে যায়। তখন হাও তাকে বলে, এতটা নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি ভালোভাবে এক্সাম দাও। এরপর ইয়ং এই কলেজে চান্স পায় এবং হাও এর সাথে তার ভালো বন্ডিং হয়ে যায়। আর এসব শুনে জু মনে মনে অনেক কষ্ট পায়। তারপর সে মনে মনে ভাবতে থাকে, আমি আসলে খুবই স্বার্থপর ছিলাম। আমি কখনোই ভাবিনি যে ইয়ং আসলে কি চায়, শুধু নিজের ভালোটাই ভেবে গিয়েছি। এরপর জু সিদ্ধান্ত নেয় যে সে সুইমিং নিয়ে কেরিয়ার করবে। সে ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এরপর সে ইয়ংকে ফোন দেয় এবং জানতে পারে যে ইয়ং অসুস্থ, তাই সে হাও এর সাথে আতশবাজি দেখতে যেতে পারছে না। তবে কিছুক্ষণ পর ইয়ং আতশবাজির শব্দ শুনে বাইরে আসে এবং দেখতে পারে যে বাইরে অনেক আতশবাজি ফাটানো হচ্ছে। সেদিন আসলে ইয়ং এর জন্মদিন ছিল, তাই সে আতশবাজি ফাটানো দেখতে যাচ্ছিল। আর ফাইনালি তার এই ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। আর এরকম একটা রোমান্টিক পরিবেশে হোস্টেলের সবাই তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা বলতে থাকে এবং সময়টা এনজয় করতে থাকে। আসলে ইয়ং এর ইচ্ছাটা পূরণ করার জন্যই জু এই আতশবাজি সেখানে নিয়ে এসে ফাটাচ্ছিল। এরপর সে এখান থেকে চলে যাচ্ছিল, আর যেতে যেতে ভাবছিল আজকের এই আতশবাজিগুলো হয়তো ইয়ং কোনোদিনই ভুলতে পারবে না। স্মৃতির পাতায় তার আজকের এই ঠোঁটের কোণার হাসিটা সারা জীবন হয়তো তার সাথেই থেকে যাবে। তার স্মৃতির পাতায় হয়তো সবই থাকবে, শুধু থাকবো না আমি। এর কয়েকদিন পরেই
জু লাইব্রেরিতে হাওকে দেখতে পারে। হাও অন্য একটি মেয়ের সাথে হলিডেতে ডেটে যাওয়ার প্ল্যান করছিল, আর এসব নিজের চোখে দেখার পর জু এর একটুও বুঝতে বাকি থাকে না যে হাও আসলে ইয়ংকে চিট করছে। হাও আসলে ইয়ংকে কথা দিয়েছিল যে সে ফুটবল ম্যাচে জিতলেই ইয়ংকে নিয়ে হলিডে ডেটে যাবে, তবে সে তো তা চায় না, সে তো ইয়ং এর সাথে ডেটে যেতে চায় না, তাই ইচ্ছা করেই সে ফুটবল ম্যাচটা হেরে যাচ্ছিল। তবে ওইদিকে জু ইয়ংকে সবকিছু বলে দেয়, তবে ইয়ং এসবের কিছুই বিশ্বাস করছে না। ইয়ং রাগ হয় এবং সেখান থেকে চলে যায়। তবে এরপর জু নিজেই সেই ম্যাচটা খেলার জন্য মাঠে নেমে পড়ে। কথায় আছে প্রথম ভালোবাসা মানুষকে বেপরোয়া করে দেয়, আর এই বেপরোয়া ভালোবাসার জোরেই জু হারা ম্যাচটা জিতিয়ে দেয়। তারপর সে হাওকে মেরে সেখান থেকে চলে আসে। এরপর অনেক দিন কেটে যায়। জু তার সুইমিং কম্পিটিশনের জন্য প্রাণপণ প্র্যাকটিস করে যাচ্ছিল। বর্তমানে সে একজন ধনী মেয়ের সাথে রিলেশনে আছে। তার বন্ধুরা বলতে থাকে যে মেয়েটিকে বিয়ে করে নাও, তাহলেই লাইফ সেট হয়ে যাবে। তবে সে কারো কথায় কান দেয় না। একদিন জু রাস্তায় ইয়ংকে দেখে তার পিছু নেয়। সে জানতে পারে যে ইয়ং বর্তমানে একটা ছোটখাটো মডেল। সে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে অভিনয় করে। জু তার সাথে দেখা করে এবং বলে তুমি এসব ছোটখাটো অভিনয় করছো কেন? তখন ইয়ং তাকে বলে ভালো মডেলিং করতে হলে তাকে বিদেশে যেতে হতো, কিন্তু তার বাবার অসুস্থতা আর টাকার সমস্যার জন্য তা আর হয়ে ওঠেনি। এরপর থেকে জু নিয়মিত ইয়ং এর অভিনয় দেখতে আসতো। কিছুদিন পরে জু ইয়ংকে কিছু ফ্যাশন আর মডেলিং কোম্পানির জবের সার্কুলার এনে দেয়, আর এসব দেখে ইয়ং ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন ইয়ং এর অন্য একটা শহরে শুটিং ছিল, তাই জু তাকে সেখানে নিয়ে যাচ্ছিল। আর তখনই ডিরেক্টর ইয়ংকে ফোন করে বলে তার জায়গায় অন্য একজনকে নেওয়া হয়েছে। এতে ইয়ং এর প্রচন্ড মন খারাপ হয় এবং জু তার মন ভালো করার জন্য তাকে সমুদ্র দেখাতে নিয়ে আসে। তবে দুর্ভাগ্যবশত সেখানকার মেইন গেট বন্ধ ছিল, আর গেট টপকানোর জন্য জু সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। ইয়ং এর সেই পুরনো স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়। ঠিক এভাবেই তো তারা দেয়াল টপকে স্কুল পালাতো। এরপর তারা সমুদ্রে এসে দুজনে একসাথে ডিরেক্টরকে জোরে জোরে প্রচুর গালি দেয়। তারপর তারা একসাথে বসে স্কুলের সেই পুরনো দিনগুলোর কথা ভাবতে থাকে। এরপর দেখা যায় যে ইয়ং এর মন আবার ভালো হয়ে গিয়েছে। তবে তখন জু ইয়ং এর প্রতি অ্যাট্রাকশন ফিল করে, কিন্তু ইয়ং নিজেকে সরিয়ে নেয়। আর তারা দুজনেই গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় অনেক ইতস্তত বোধ করছিল। কিছুদিন পরে জু ইয়ংকে ফোন করে আর তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য ইয়ংকে আসতে বলে। এই ম্যাচটা জু এর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কম্পিটিশনের দিন বাইরে অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়। নিউজে দেখাচ্ছিল ঝড়ের কারণে কিছু লোক ব্রিজের কাছে আটকা পড়ে যায়, আর ব্রিজে পানির উচ্চতা আস্তে আস্তে বেড়েই চলেছে। আর সেখানে যারা আটকা পড়েছে তারা আসলে জু এর এই কম্পিটিশনটাই দেখতে আসছিল। আর এটা শুনে জু ভাবতে থাকে যে ইয়ং সেখানে আটকা পড়েনি তো। এরপর ম্যাচের সময় হয়ে যায়, কিন্তু জু কোনোভাবেই ইয়ং এর চিন্তা মাথায় থেকে সরাতে পারে না। সে কম্পিটিশনে ফোকাসই করতে পারছিল না। এরপর ম্যাচ স্টার্ট হয়ে যায়, কিন্তু জু সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এই ভয়ানক ঝড় বৃষ্টির মধ্যেই সে ইয়ংকে পাগলের মতো খুঁজতে থাকে। এক পর্যায়ে জু তাকে পেয়েও যায়। সে বলে ইয়ং এর ফোন বন্ধ থাকায় সে খুব চিন্তিত ছিল। আর এ শুনে ইয়ং বলে সে ব্রিজে আটকা পড়েছিল আর তার ফোনটি পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, তাই সে জু এর সাথে কোনোই যোগাযোগ করতে পারেনি। আর এসব শুনে সাথে সাথেই জু ইয়ংকে জড়িয়ে ধরে। জু ইয়ংকে বলে যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই আমরা বারবার আলাদা হয়ে গিয়েছি। নিয়তি আমাদেরকে আলাদা করেছে প্রত্যেকবার, তবে আমি আর তোমাকে হারাতে পারবো না। আমি আরো একবার বলতে চাই, তুমি কি আমার হবে? আমি সব সময় তোমার পাশে থাকবো। আর এসব শুনে ইয়ং প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এরপর ইয়ং বলে তোমার এখনই কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত, তাহলে তুমি হয়তো পরের ম্যাচে চান্স পেতে পারো। এ বলেই সে স্টেডিয়ামের দিকে দৌড়ে যেতে শুরু করে। আর তখনই জু লক্ষ্য করে যে ইয়ং এর উপর একটি ভারী লোহার সাইনবোর্ড ভেঙে পড়ছে। কোনোভাবে জু দৌড়ে গিয়ে ইয়ংকে বাঁচিয়ে নেয়, তবে সেই ভারী সাইনবোর্ডটা জু এর উপর পড়ে যায়। এতে জু এর ঘাড় ভেঙে যায়, আর এই কারণে সে কয়েক বছর কোনো সুইমিং করতে পারবে না। আর এই শুনে ইয়ং এর প্রচন্ড মন খারাপ হয়। ইয়ং জুকে বলে আমার জন্যই তুমি আর সুইমিং করতে পারবে না, তোমার স্বপ্ন পূরণও আর হবে না। তখন জু ইয়ংকে বলে এটা আর তেমন কি, আমি না হয় সুইমিং ছেড়ে দেবো, এটা তেমন কোনো ম্যাটারই না। তুমি যে অক্ষত আছো, তোমার যে কিছু হয়নি, এটাই আমার জন্য অনেক। আর জু এর মুখে এসব শুনে ইয়ং আর নিজেকে আটকে রাখতে পারে না। সে জুকে গ্রহণ করে নেয়। তারা একসাথে থাকা শুরু করে। ইয়ং একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায়, আর জু ইয়ং এর ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে। আস্তে আস্তে জু এর ইনজুরি
রিকভার হতে শুরু করে। একদিন তারা মার্কেটে খুবই সুন্দর একজোড়া ওয়েডিং ড্রেস দেখতে পায়। এ দেখে তারা ভাবে যে তারা তাদের বিয়েতে ঠিক এরকমই একটা ড্রেস পরবে। জু ইয়ংকে একটা রিং পরিয়ে দেয় এবং সে ইয়ংকে প্রমিস করে যে সবকিছু ঠিক হয়ে গেলে সে ইয়ংকে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেবে। এরপর জু ডাক্তারের কাছে রেগুলার চেক আপের জন্য আসে। তবে ডাক্তার সব রিপোর্ট দেখে বলে যে জু এর সবকিছু রিকভার হলেও সে আর প্রফেশনাল সুইমার হতে পারবে না। আর এসব শুনে জু এর এতদিনের আশা স্বপ্ন সব এক নিমিষেই শেষ হয়ে যায়। এরপর জু বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করতে থাকে। সে কোথাও জব খুঁজে পায় না। এতে তাদের আর্থিক অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। তবে ইয়ং জব করত, তাই সে পুরো বাড়ির সব খরচ একাই বহন করত। তবে জু এসব ঠিক মেনে নিতে পারে না। একদিন ইয়ং তাকে একটি শপিং কমপ্লেক্সে নিয়ে আসে এবং একটি শার্ট ট্রায়াল দিতে বলে। পরে জু লক্ষ্য করে যে শার্টের পিছনে তার নিজেরই একটা ছবি। স্কুলে থাকতে ইয়ং এই ছবিটা এঁকেছিল জু এর জন্য। ইয়ং এর এই ডিজাইনটা কোম্পানি খুবই পছন্দ করে এবং এই ডিজাইনের শার্ট মার্কেটে আনে। তারা দুজনে একসাথে খুব খুশি থাকলেও জু তার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। তারা দুজনে একসাথে খুব খুশি থাকলেও জু তাদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। এরপরে একদিন জু আর ইয়ং এর বন্ধুরা মিলে একটা গেট টুগেদার করে। সেখানে সবাই জুকে বলে যে বিয়ে করে নিতে, কিন্তু জু বলে যে এখন তার কোনো জব নেই, তাই এখন সে বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। আর এ শুনে তার বন্ধুরা তার উপর খুব হাসাহাসি করে আর এতে জু এর মন খুব খারাপ হয়ে যায়। তবে এবার ইয়ংও বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি, কিন্তু জু এর সেই এক কথা, তার জব নেই তাই সে এখন বিয়ে করতে পারবে না। তবে কিছুদিন পর হঠাৎই ইয়ং এর বাবা মারা যায় আর তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার আর জু এর বন্ধুরাও আসে। জু তার এক বন্ধুকে বলে সেদিন মারামারির সময় যদি আমার ইয়ং এর সাথে দেখা না হতো তাহলে হয়তো আমি আর এই ইনজুরিতে পড়তাম না আর আমার কেরিয়ারটাও এভাবে নষ্ট হয়ে যেত না। আমার খুবই অনুশোচনা হচ্ছে। তবে জু এর এসব কথাবার্তা দূর থেকে ইয়ং শুনে ফেলে আর এরপর ইয়ং তাকে বলে আমার বাবাও তোমার মতো সব সময় আমার মাকে সব কিছুর জন্য দোষারোপ করত আর তাই বিয়ের পরেও তারা কখনোই একসাথে থাকেনি। আজকে আমার বাবার মৃত্যুর দিনেও মা এখানে আসেনি। আসলে আমার সাথে দেখা না হলে তুমি হয়তো অনেক বড় একজন সুইমার হতে পারতে। তুমি বলেছিলে তুমি কখনোই আমাকে কষ্ট দেবে না, কিন্তু তুমি আজ আমার হৃদয়টাই ভেঙে দিলে। তবে রাতের বেলা জু ইয়ং এর কাছে গিয়ে ক্ষমা চায়। সে ইয়ংকে বলে যে সে আর সুইমার হতে চায় না, সে এখন একজন সুইমিং ট্রেইনার হবে। কিন্তু তখনই সে লক্ষ্য করে যে ইয়ং এর হাতে তার পরানো সেই আংটিটি আর নেই। এ দেখে জু বারবার ইয়ং এর কাছে ক্ষমা চায়। ইয়ং বলে তোমার মনের কথাগুলো শোনার পর আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। তারপর সে বলে তুমি স্পোর্টস টিচার হওয়ার প্রস্তুতি নিতে থাকো। আর এরপর ইয়ং সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে ইয়ং জু এর জন্য একটি চিঠি লিখে যায়। সেই চিঠিতে সে বলে প্রিয় জু, আমার জন্য হয়তো তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছো, কিন্তু মানসিক অসুস্থতা তার চেয়ে কম নয়। আমাদের সেই রোগে আক্রান্ত হওয়া মোটেও উচিত হবে না। আসলে অনুশোচনা আমারও হচ্ছে। স্কুলে তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করা আমার একদমই উচিত হয়নি, আর সব সময় আমাকে প্রোটেক্ট করাও তোমার উচিত হয়নি। তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকতে হতো না। আমার জন্য তোমার পুরো লাইফটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই এটা মনে পড়লেই আমার নিজেকে খুবই অপরাধী মনে হয়। আমার শুধু একটাই অনুশোচনা, যদি আমরা আবার সেই স্কুল থেকে লাইফটা শুরু করতে পারতাম। এরপর সিন বর্তমানে চলে আসে। আমরা দেখি জু একটি স্কুলের স্পোর্টস টিচার। সে বাড়ি ফিরে তার ডেস্কের উপর ইয়ং এর বিয়ের কার্ড দেখতে পায়। তার লাইফে সবকিছুই ঠিক ছিল, কিন্তু ইয়ং এর স্মৃতিগুলো তাকে প্রচন্ড কষ্ট দিচ্ছিল। জু ইয়ংকে শেষবারের মতো দেখতে চায় এবং তাকে বিদায় জানাতে চায়। জু এর এই অবস্থা দেখে তার বন্ধুরা একটি বোট ভাড়া করে। তারা সারা রাত সেখানে পার্টি করে। তবে তখন জু ইয়ং এর রেখে যাওয়া সেই আংটির বক্সটা দেখতে থাকে। সেই বক্সের ভিতরে জু একটি চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল এই মানুষটি অসাধারণ, এর খেয়াল রাখবে। মূলত এই চিরকুটটি ইয়ং জু এর ভবিষ্যৎ ওয়াইফকে উদ্দেশ্য করে লিখেছিল। এই চিরকুটটি দেখে জু কান্নায় ভেঙে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে ইয়ং এর সাথে শেষবারের মতো হলেও একবার দেখা করবে। তাই সে তার বন্ধুরা মিলে ইয়ং এর বিয়েতে চলে আসে। জু এর বন্ধুরা ইয়ং এর বান্ধবীদের সেই রুম থেকে বাইরে নিয়ে যায়। জু সেই রুমে ঢুকে ইয়ংকে দেখতে পারে। তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সে অনেক বেশি খুশি ছিল। তাকে ভালো থাকতে দেখে জু খুবই খুশি হয়। সে বলে আমি খুব বোকা ছিলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করেছি, কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না। আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের এক ঐতিহাসিক অধ্যায়। আমি তোমাকে বলতে চাই আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়া। তুমি এই বাচ্চা সুলভ জুকে ম্যাচিউর হতে সাহায্য করেছো। আমার পুরো কৈশোর সময়টাই এলোমেলো ছিল, কিন্তু আমি বারবার সেই সময়গুলোর স্মৃতিচারণ করতে চাই, কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতা জুড়ে শুধু
তোমার নাম লেখা ছিল। আমি যদি আরো একটু আগে ম্যাচিউর হতে পারতাম তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না। আমি তোমার হাসি মাখা মুখ এবং কান্নায় ভেঙে পড়া মুখ দুটোই দেখেছি। আজ আমি সেই মুখটা আরো একবার দেখতে এসেছি, যেটা আর কখনোই আমার হবে না। ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য। ইয়ং বলে, আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ দ্বিতীয়বার আসে না। ধন্যবাদ আমাকে 15টি বছর আগলে রাখার জন্য। আমরা দুজন আজ দুই আলাদা লাইফে প্রবেশ করছি। কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না, তোমার লাইফটা হ্যাপিলি উপভোগ করবে। এরপর তারা দুজনেই হ্যান্ড শেক করে একে অপরকে বিদায় জানায়। এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা মানেই এক হয়ে যাওয়া নয়, ভালোবাসা মানেই শুধু পূর্ণতা নয়। তাহলে হয়তো এই পৃথিবীতে বিচ্ছেদ নামে কোনো শব্দই থাকতো না।